নমস্কার, আমি রাজীব বলছিলাম ট্রাভো নিউজ থেকে। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ট্রাভো নিউজ ইন্টারভিউতে। কেমন আছেন স্যার? ভালো আছি স্যার। আপনাদের চন্দননগর এখন বিতর্কিত এবং একটা বিষয় নিয়ে খুব আলোচিত হচ্ছে। তো এই যে চন্দননগরের রাজনৈতিক সর্বনাশের জন্য বেশি দায়ী কে? ইন্দ্রনীল সেন নাকি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব? দেখুন, কোনো ব্যক্তি বিশেষে তো বলবো না, সমগ্র পার্টি এবং তাদের যে রাজনীতি, তাদের কর্মকাণ্ড, তাকেই দায়ী করা উচিত। এবার কোনো কোনো ব্যক্তি হয়তো একে নেতৃত্ব দিয়েছেন, এই বিশৃঙ্খলা, এই দুর্নীতি, অনিয়ম বেনিয়ম যাই বলুন, কোনো কোনো ব্যক্তি একে নেতৃত্ব দিয়েছেন। তাদের মধ্যে অবশ্যই প্রাক্তন বিধায়ক সহ অন্যান্য অনেকের নাম উঠে এসেছে। ভোটের হারের পর ডেপুটি মেয়রের পদত্যাগ, চেয়ারম্যানের ইস্তফা, কাউন্সিলরদের বিদ্রোহ, এটা কি শুধু নির্বাচনী ধাক্কা নাকি তৃণমূলের ভেতরে বড়সড় ভাঙন শুরু? আপনার কি মত? না, এটা একদিকে যেমন তাদের হারের জন্য তারা নিজেরা, আমার মনে হচ্ছে যে হতাশ, অন্যদিকে এটাও মনে হচ্ছে যে জনগণ যেভাবে বিভিন্ন দিকে ক্ষোভে ফেটে পড়ছে, একদিকে তারা ভোটের মাধ্যমে তাদের যা রায়দান করেছে, অন্যদিকে প্রকাশ্যে প্রত্যেক তৃণমূল কাউন্সিলর, জনপ্রতিনিধি বা কর্মীদের দেখলে চোর চোর বলে যেভাবে মানুষ ফিরে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এই অসম্মান দীর্ঘদিন ধরে হয়তো মেনে চলা সম্ভব হতো না। তাই আজকে তারা ইয়ে করছেন, মানে আত্মসমর্পণ করে রয়েছে। চন্দননগরের তৃণমূল কাউন্সিলররাই এখন দুর্নীতি, সিন্ডিকেট আর কাটমানির অভিযোগ তুলছেন। যেসব অভিযোগ একসময় সিপিএম করত, আজ সেগুলো তৃণমূল নেতারাই বলছেন। তাহলে কি সিপিএম এর অভিযোগ শেষ পর্যন্ত সত্যিই প্রমাণিত হলো? হ্যাঁ, অবশ্যই। আমরা তো শুরু থেকেই বলছি, তা দেখা যাচ্ছে তাদের দলের অভ্যন্তরে অনেক অভিযোগ তুলছেন, যদিও কেউই, আমাদের যা খবর আছে, আমাদের যা জানা আছে, কেউই ধোয়া তুলসী পাতা নয়। আমরা ওই জন্য এমনকি আমাদের দুজনকেও কাঠগড়ায় রেখে পড়েছি যে 33 জন কাউন্সিলরই তাদের সম্পত্তি, তাদের আয় ব্যয় বিগত 4 বছর 3 মাস ধরে, নতুন যে পৌর বোর্ড গঠিত হয়েছিল 2022 সালে 23 ফেব্রুয়ারির দিন থেকে আজ অবধি তদন্ত করা হবে। তাহলে মানুষ বুঝে যাবে আমাদের বামপন্থীদের সাথে তৃণমূলের কাউন্সিলরদের তফাৎ কতটা, তারা কত বেশি স্বচ্ছ, মানুষ বুঝে যাবে। আপনারা এখন তদন্ত করবেন আর্থিক অবস্থার কথা, দুর্নীতির কথা। আপনি একজন কাউন্সিলর, চন্দননগরেই ভূমিপুত্র আছেন। তো বিধায়ক হিসাবে ইন্দ্রনীল সেন, চন্দননগরে কি কোনো প্রার্থী ছিল না? ওখানে কি কোনো ভূমিপুত্র ছিল না? না, দেখুন, ওনার অনেক রকম অভিযোগ আছে ওনার সম্পর্কে। বহু মানুষ বলেন যে উনি কাটমানি খেয়েছেন। চন্দননগরের যে সিন্ডিকেট রাজ, যেটা নিয়ে বারবার অভিযোগ উঠছে, তার নেতৃত্বে ছিলেন উনি। এছাড়াও অনেকে ওনার ঔদ্ধত্য নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। আর চন্দননগর কর্পোরেশন মূলত ওনারই নিয়ন্ত্রণে ছিল। আমাদের যিনি মহানাগরিক ছিলেন, তার কাজ করার ক্ষেত্রে কোনো রকম স্বাধীনতা ছিল না, পুরোটাই কন্ট্রোল করতেন প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন ডেপুটি মেয়র। তাদের কথাতেই চন্দননগর পৌর নিগমের সমস্ত কাজকর্ম হয়। 2011 সালে চন্দননগরের সিপিএম এর পতন হয়েছিল পরিবর্তনের ঢেউয়ে। আজ 15 বছর পর মানুষ কি আবার নতুন পরিবর্তনের খুঁজবে? আর সেই বিকল্প হিসেবে সিপিএম এখন কতটা প্রস্তুত চন্দননগরে? চন্দননগর শহরে 2010 সালে বামপন্থী পৌর বোর্ড বিদায় নেয়, প্রায় আজকে 16 বছর হলো। তা আমাদের বিশ্বাস, আমরা যারা লোকজনের সঙ্গে মেলামেশা করে দেখছি, দেখুন, লোকসভা, বিধানসভা, পৌরসভা আলাদা পার্সপেক্টিভে হয়। আর পৌরসভাটা স্থানীয় ভোট, মানুষ বামপন্থীদের দেখেছে তারা কিভাবে পৌর ভোট পরিচালনা করেছে, উন্নয়নের কাজ কিভাবে করেছে।
তৃণমূল কংগ্রেস তো দেখলে স্বাভাবিকভাবেই দুর্নীতিতে আক্রান্ত ডুবে যাদের দলের মধ্যে থেকেই অভিযোগ আসছে, আমরা তো অভিযোগ করেইছি বিরোধী, তার সাথে দলের মধ্যেও যে ক্ষোভ সঞ্চার হয়েছে নিজের দলের কর্মীদের সঙ্গে যে অত্যাচার, দুর্ব্যবহার, দুর্নীতি ইত্যাদি করেছে, তা স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ এখন বলছেন যে আগামী যে পৌর ভোট হবেন সেই পৌর ভোটে আপনারা নিশ্চিতভাবেই এখানে পৌর ভোট করবেন এবং নেতৃত্ব দেবেন। আপনি বলছেন চন্দননগরের কথা, যেটা বলছেন নেতৃত্ব দেবে সিপিএম, কিন্তু চন্দননগরের তরুণ ভোটার, যারা তরুণ ভোটার তাদের বড় অংশ সিপিএম এর শাসন দেখেনি, তারা কেন সিপিএম কে বিশ্বাস করবে, এটা যদি আপনি বলেন। হ্যাঁ, সিপিএম কে বিশ্বাস করতে হয় এই কারণেই, আমরা যেমন সিপিএম এর যে পৌর ভোট চালানোর ইতিহাস বা চালানোর যে সিস্টেম স্বচ্ছতার সাথে, তাকে যেমন তুলে ধরবো, অন্যদিকে আগামী পৌর নির্বাচনের আমাদের কি লক্ষ্য থাকবে, চন্দননগর পৌর এলাকায় আমরা কি কি করতে চাই, প্রশাসনিক ক্ষেত্রে হোক, উন্নয়নের ক্ষেত্রে হোক, আমরা কি কি করতে চাই, সেই বিষয়টি আমাদের আগামী প্রজন্ম সহ চন্দননগরের সমস্ত ভোটারের কাছে আমরা পৌঁছবো যে আমরা কি করতে চাই। পাশাপাশি তাদেরও মতামত নেবো, যাকে চন্দননগর শহরের বিভিন্ন জায়গা আছে, বিচারি হসপিটাল বলুন, মেরিট পার্ক বলুন যেটা ধ্বংসের মুখে, স্ট্যান্ডের বহু জায়গা থেকে মেরামতের প্রয়োজন, নতুন করে সংস্কার প্রয়োজন। এছাড়াও যেগুলো রাজ্য সরকারের দেখার দায়িত্ব আছে, গঙ্গার ভাঙন রোধ ইত্যাদি বিষয় আছে, পৌর নিগমের পক্ষ থেকে বড় সংস্কার, নিকাশি ব্যবস্থার যে বিষয়গুলো, এই সমস্ত বিষয় সহ শিক্ষা, সংস্কৃতি, খেলা, আর একদিকে হচ্ছে উন্নয়ন, পরিকাঠামোগত উন্নয়ন, এই সমস্ত ক্ষেত্রে যাতে আমরা নতুন দিশা যেটা আমরা পরিকল্পনা। তৃণমূল বলছে বিজেপি তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী, বিজেপি বলছে তারাই বিকল্প, মানে তৃণমূল তাদের বিরোধী। আপনার দাবি কি আগামী পৌর নিগমের যে ভোট হবে সেটা কি তৃণমূল বনাম সিপিএম হবে, না তৃণমূল বনাম বিজেপির হবে, এবং কি হতে চলেছে? যে পৌর নির্বাচন চন্দননগর শহর সারা রাজ্যে আমরা লড়াই করতে চলবো, এই লড়াই অবশ্যই বিজেপির সাথে বামপন্থীদের হবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস ক্রমশ ক্ষয়িষ্ণু, 1 মাস হলো আজকে ফলাফল বেরিয়েছে ভোটের, ইতিমধ্যে যে ঘটনা প্রভাব আগামী দিনে যা ঘটবে তার থেকে অবশ্যই ধরে নেওয়া না, বাস্তবে যা আমরা বিশ্বাস করছি যে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব থাকবে না বাংলাতে। চন্দননগরের রাজনৈতিক সর্বনাশের জন্য বেশি দায়ী কে, বিধায়ক ইন্দ্রনীল সেন নাকি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীর দ্বন্দ্ব? সবাই, ওই দলের সবাই, কাউকে আলাদা করে তো বলা যায় না। ম্যাক্সিমাম লোক অবশ্যই নেতৃত্বে ছিলেন না বিধায়ক, কিন্তু বাকিরা সবাই ছিলেন। তারা চুপ করে এতদিন শুনবেন কেন? 10 বছর ধরে প্রতিবাদ করতে পারতেন। যদি কেউ ভুল করে, আমাদের পরিবারেও আমরা যদি কেউ ভুল করি, বাড়ির আরেকজন মেম্বার তাকে সজাগ করে বা সতর্ক করে, সেটাও তো কেউ মুখ ফুটে বলেননি, করেন কোনো না কোনো কারণে। এখন হঠাৎ করে সব নির্বাচন ফলাফল বেরোনোর পর মতামত ব্যক্ত করছেন। আজকে যদি নির্বাচন হয়, আপনি যেটা বললেন পৌর নিগমের, তাহলে সিপিএম কত আসনে জিতবে আপনার কি মনে হয়? দেখুন, ওরকম সংখ্যা বলতে আমরা পারবো না, তবে এখনই যদি নির্বাচন হয়, যে পরিস্থিতি আছে, আমরা অবশ্যই ভালো জায়গায় থাকবো। আমি এখন বলছি যে আগামী নির্বাচনে আমরা এই পৌর করতে চলেছি, সেই আশা রেখেই বলবো যে আমরা অবশ্যই চন্দ্রনগর খুব ভালো ফলাফলের জায়গায় আছি পৌর নির্বাচনে নির্বাচন। আপনাদের চন্দননগর শহরের স্টেশন থেকে বেরোতে গেলেই দেখা যায় অটো, বেআইনি দোকান, আর সেটা ভিড় করে আছে, তার সাথে টোটো, এবং বড় গাড়ি নিয়ে যাওয়া যায় না। ওইখানে যে ব্রিজের তলা দিয়ে, যেখান দিয়ে যে পাস হয়, আন্ডার পাস, সেটা দিয়ে বেরোনো যায় না। এ একটা বিশাল অরাজকতা। বিশেষ করে রাস্তাগুলো দখল করে আছে বিভিন্ন দোকান স্টেশনের কাছে, একবার তুলে দেওয়া হয়েছে আবার বসছে। তো বামফ্রন্ট বা সিপিএম এর বিরুদ্ধে, এই দোকানগুলো তোলার বিরুদ্ধে, এই স্টেশনের যে দোকানগুলো রয়েছে, যে জায়গাগুলো আটকে রেখেছে, রেলের জায়গা বলুন বা মানুষ যেখান দিয়ে হেঁটে যায় তাদের রাস্তাগুলো আটকে রেখেছে,
তো স্টেশনটা তো একটা সময় সুন্দর হয়ে গেছিল, যখন দোকানগুলো সব তুলে দিয়েছিল, পরিষ্কার হয়ে গেছিল, ভিড়ও কমে গেছিল। তারপরেও আপনারা কেন বিরোধিতা করছেন চন্দননগর স্টেশনের এই তুলতে গিয়ে দোকানগুলো? যেটা হচ্ছে চন্দননগর স্টেশন সহ যে অংশেই হোক, যারা হকার ছিলেন দীর্ঘ 50 বছর 55 বছর এরকম তারা আছে, বা তারও বেশি অনেকে আছে। কিন্তু উন্নয়ন করার সময় আমরা যখন একটা উন্নয়নের কাজ করব, যাতায়াতের পথ কতটা প্রশস্ত রাখতে পারবো, কোনো অসুবিধা না, তার জন্য একটা সিস্টেম অনুযায়ী চলা উচিত। এটা আমরা অবশ্যই মেনে নিচ্ছি পরিকাঠামোগত দিক থেকে। কিন্তু এটাও ঠিক যে আমি কাউকে নোটিশ দিলাম না, যদিও বা নোটিশ দিলাম, বিকল্প ব্যবস্থা না করে, হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না করে সরাসরি এসে বুলডোজার দিয়ে তাদের দোকানপাটগুলো ঘুরিয়ে দিলাম। এখন এই ফ্যামিলিগুলো করবেই। তাই বিকল্প ব্যবস্থা করে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে যদি বিষয়গুলি আলোচনা সাপেক্ষে করা যেত, এটা গণতান্ত্রিক ব্যবস্থা বলে আমাদের মনে হয়। আপনি বলছেন বিকল্প ব্যবস্থা। 34 বছর বামফ্রন্টের একটা সময় ছিল, বামফ্রন্ট বা আপনাদের সরকার ছিল, তারপরে এসছে তৃণমূলের আমল। তা গত 50 বছর ধরে মানুষের তার মানে চাকরি হয়নি, তাদের কর্মসংস্থান হয়নি, তার জন্য রাস্তায় নেমে আসতে হয়েছে, তার জন্য হকারি করতে হয়েছে, স্টেশনে থাকতে হয়েছে। এটাই কি? এটা সত্যি না মিথ্যে? আপনি বিকল্প ব্যবস্থা করছেন, তাহলে বিকল্প ব্যবস্থা করেনি কেন? তৃণমূলও করেনি 15 বছরে। দুর্নীতিমুক্ত। আমাদের সময় কিছুটা হয়েছিল, এটা প্রকাশ্যে অনেকে আনেন না। চন্দননগর জোড়াঘাট থেকে চন্দননগর চার্চ রোড, এইখানে আগে জঙ্গল ছিল এবং অপরিত্যক্ত জায়গা ছিল। আমরা ছেলেবেলায় স্কুল যাওয়ার সময় দেখতাম। সেই জায়গায় একটা নির্দিষ্ট নীতির ভিত্তিতে এখানে হকার্স কর্নার করা হবে দিকে দিকে। এখনো সেই সিস্টেমটা রয়েছে খুব পরিকল্পিত ভাবে। আবার পরবর্তী সময় আমাদের প্ল্যান করা ছিল, পরের যে বোর্ড, এই চন্দননগর স্ট্যান্ডের উপর বহু হকার ছিল, তা দেখবেন চন্দননগর রানীঘাট সংলগ্ন এলাকা তারা বসার স্থান পেয়েছে। এরকম ভাবে যদি একটু পরিকল্পনা করে, বিভিন্ন দিক ভাবনা চিন্তা করে যদি করা যায়, রাতারাতি কোনো কিছু না করে মানুষগুলোর কথা ভেবে, অন্যদিকে অবশ্যই সাধারণ মানুষের যাতায়াত, তাদের সমস্ত কিছু ভাবনা চিন্তা মাথায় রেখে পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়া একদিকে, অন্যদিকে কারুর পেটে ভাত না মেরে একটা সুস্থ চিন্তা ভাবনা করা উচিত। হ্যাঁ, সেটাই আপনাদের বলা হচ্ছে যে চন্দননগরের উন্নয়ন, যে উন্নয়নটা তৃণমূলের আমলেও হলো না এবং আগত সরকারে হবে কি না সেটা দেখতে হবে। নতুন বিজেপি গভর্নমেন্ট এসছে এবং কর্পোরেশনে যখন পদত্যাগ করেছে, একটার পর একটা একজন করছেন, এবং দুর্নীতির আখড়া বলছেন ছিল আগে। তো এই যে চন্দননগরের উন্নয়ন, আপনার কি মনে হয়, ধরুন আপনাকে যদি বলা হয় এখন যে সিপিএম যদি বোর্ড তৈরি করে চন্দননগরের উন্নয়নের জন্য, আপনারা কি কি কাজ করবেন? মানে জাস্ট আপনার মতামত। আমি বলতে পারবো না যে আপনাদের দল কি বলছে, শুধু আপনার মত। যেটা আমার চোখে যেটা মনে হয়েছে যে চন্দননগর শহরে নিকাশি ব্যবস্থা অবশ্যই পরিকল্পিতভাবে করা দরকার। পুরনো সেটা চন্দননগরের বেশ কিছু জায়গায় জলের সমস্যা আছে, আমাদের অত বড় প্ল্যান থাকা সত্ত্বেও, মানে জলের বন্টন সর্বত্র সমান নয়, যার ফলে বিভিন্ন জায়গায় জলের সমস্যা থেকে গেছে এখনো। অন্যদিকে হচ্ছে আমাদের যে আছে খেলার মাঠ, চন্দননগর পৌর নিগমের ঠিক উল্টো দিকে মিরিট বার, মেলা খেলা নেই, খালি মেলা প্রদর্শনী ইত্যাদি করে মাঠটা ধ্বংস হয়ে গেছে, ঘাস নেই, সবুজের কোনো রেখা নেই। বিভিন্নবার জানিয়েছি আমরা বোর্ড মিটিং এ প্রকাশ্যে, মাঠটা এখন অব্দি সংস্কার হয়নি, ফেন্সিং চালাতে হয়েছে, হয়নি। এছাড়াও আমাদের যে বিষয়গুলো থাকবে, রবীন্দ্র ভবন এই তৃণমূল কংগ্রেসের বোর্ড কোনো রাজনৈতিক দলকে ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছিল, যদিও তাদেরকে প্রত্যাহার করার জন্য বারবার বলা হয়েছে। লাস্ট এমআইসি মিটিং এ তারা সিদ্ধান্ত নিয়েছে। আর একটা দিক থাকবে, আমাদের শহরে বহু মানুষকে যারা পরিষেবা দেয়, আমাদের এই চন্দননগর পৌর নিগমে প্রায় 700-র ওপর অস্থায়ী কর্মী আছে বিভিন্ন স্তরে। তাদের নিরাপত্তার বিষয়টা, কাউকে নিয়োগপত্র দেয়নি, এদের জীবন জীবিকার কি হবে কে জানে। আমরা এই অস্থায়ী শ্রমিকদের জন্য 2জন কাউন্সিলর সংখ্যায় কম হলে 2024-এ লড়াই করে এদের মাইনে বাড়িয়েছি।
আবার 2026-এও বাড়িয়েছে। আগামী দিনে অনেকে পিএস এবং কি বলে ইএসআই এই চালু করার ব্যাপারেও এই গত ভোট সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। তা আগামী দিনে চন্দননগর কর্পোরেশনের যে সমস্ত অস্থায়ী শ্রমিক আছেন একটা বিপুল অংশ, তাদের নিয়ে ভাবনা চিন্তা করা, তাদেরকে ভাবনা চিন্তা করা। অন্যদিকে প্রায় 400টা পদ, শূন্য পদ আছে স্থায়ী যেগুলো, এই পদে নিয়োগের জন্য বারবার বলা হয়েছিল গত ভোটে, তারা এই বিষয়ে কিছু করেননি। আমাদের লক্ষ্য থাকবে স্থায়ী পদ সম্পূর্ণ করা। পৌর যে আমাদের দপ্তর আছে, যে পদ্ধতি মেনটেন করে এই দপ্তরে নিয়োগ হয়, এই বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারের অনুমোদন করবো। অবশ্যই আমরা চেষ্টা করব যে সেই স্থায়ী নিয়োগের ব্যবস্থা করা। আপনাদের লাস্ট প্রশ্ন আপনাকে করা হচ্ছে, চন্দননগরবাসী আপনাদের মানে সিপিএমকে কেন ভোট দেবে, এটা যদি বলেন। আমাদের দেবে এই কারণেই যে স্বচ্ছতার প্রশ্ন, যে অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট বলুন, প্ল্যান বিল্ডিং ডিপার্টমেন্ট বলুন, একটা টেবিল থেকে আরেকটা টেবিল ঘুরতে গিয়ে পদে পদে টাকা দিতে হবে, এই বিষয়টি আমাদের সময় কোনো জায়গায় কোনোভাবে রেয়াক্ট করা হবে না। যদি কোনো মানুষ থাকেন যে অযথা হয়রানি করে তার থেকে টাকা লুটে নেওয়া হচ্ছে, এই টাকার ভাগ আধিকারিক থেকে কাউন্সিলর এমআইপিরা খাচ্ছে, এই জায়গাটা কঠোরভাবে আমাদের সময় আমরা পরিচালনা করতে পারবো। এই গত ভোটের যে শিক্ষা, তার থেকে শিক্ষা নিয়ে। আর হচ্ছে মানুষের সঙ্গে, জনগণের সঙ্গে আর্থিক যোগাযোগ, দম্ভ অহংকার অত্যন্ত বিসর্জন দিয়ে বিধায়ক, এমপি বা অন্য কারোর অঙ্গুলি এলোমে না, স্বশাসিত সংস্থা এই চন্দননগর পৌর নিগম, তাই সে তার নিজস্ব যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা জনস্বার্থে গ্রহণ করবে এবং ইমপ্লিমেন্ট করবে। আমরা এটাই যথাযথভাবে করতে চাই। এর পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীগুলোকে আবার পুনরুজ্জীবিত করা, গরিব প্রান্তিক মানুষের উন্নয়নের জন্য ভাবনা চিন্তা করা। বস্তি উন্নয়নের বহুদিন টাকা বরাদ্দ হয়নি, বস্তিগুলোকে আমরা আবার যদি সাজাতে পারি, সঠিক পরিকাঠামো তৈরি করতে পারি, রাস্তাঘাট, জল ড্রেন, এই ব্যবস্থাগুলো করা। অসংখ্য ধন্যবাদ অভিজিৎবাবু আপনাকে ধন্যবাদ। আমাদের ইন্টারভিউতে আসার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা দেখছিলেন ট্রাভো নিউজ, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ। আজকে আলোচ্য বিষয় ছিল চন্দননগর দুর্নীতি পৌর নিগম। আবার আসবো আগামীকাল, দেখতে থাকুন এইরকম আমাদের বিশেষ আলোচনা।